পদ্মা সেতু হবার পর প্রথমবারের মতো সড়ক পথে টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাবার পথে পদ্মা সেতুতে নেমে তা পরিদর্শন করেন তিনি। পরে সকাল 11:30টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এর আগে সকাল 8টা 5 মিনিটে গণভবন থেকে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোল দিয়ে সেতুতে উঠে সেখানে কিছু সময় পার করেন সরকার প্রধান। সাথে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। বিকেলে হেলিকপ্টারে করে তার ঢাকায় ফিরবার কথা রয়েছে। দর্শক, আমরা গোপালগঞ্জ থেকে সবশেষ তথ্য জেনে নিব। রাজীব আহমেদ রাজু রয়েছেন আমার সঙ্গে। রাজু, প্রধানমন্ত্রীর আজ কি আর কর্মসূচি রয়েছেন? তিনি বিকেলে ঢাকায় ফিরবেন বলে আমরা জানি। এখন পর্যন্ত দুপুর গড়ালো, এর পরবর্তীতে কি কর্মসূচি রয়েছে? হ্যাঁ তানভীর, আপনি জানেন যে সকালেই কিন্তু বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রওনা দেন এবং পদ্মা সেতু পার হয়ে কিন্তু প্রথমবারের মতো তিনি টুঙ্গিপাড়া সফরে আসেন এবং তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তো 11:30টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। এর পরবর্তীতেই তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু পরিবারের নিকট যারা আত্মীয় রয়েছে, স্বজন রয়েছে, তাদেরও কিন্তু বেশ কয়েকজন সেখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং মোনাজাতে অংশ নিয়েছেন। এর কিছুক্ষণ পরেই তিনি গোপালগঞ্জের স্থানীয় যারা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কিন্তু টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মত বিনিময় সভায় বসেছেন এবং আমি শেষ খবর পর্যন্ত যতটা জেনেছি যে 1টা নাগাদ সেই মত বিনিময় সভাটি শুরু হয় এবং এই লাইভে দাঁড়ানোর কিছুক্ষণ আগেও জেনেছি যে সেটা কিন্তু চলছে। তো এই হচ্ছে সেখানকার পরিস্থিতি এবং জানতে পেরেছি যে তিনি বিকাল নাগাদ গোপালগঞ্জ ত্যাগ করবেন এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এছাড়া আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের কিন্তু সরব উপস্থিত ছিল গোপালগঞ্জের বিভিন্ন সড়কে এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও কিন্তু সেখানে নেতাকর্মীরা অবস্থান করছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সড়ক পথে আসলো, পথে কোথাও সেভাবে দাঁড়াননি বা দেরি করেননি, পদ্মা সেতু পরিদর্শন করেছেন, সেখানে টোল দিয়েছেন, এটা জেনেছেন। তো এছাড়া এখানে তিনি তার এই আগমন উপলক্ষে কিন্তু স্থানীয় নেতাকর্মীদের মাঝে এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু একটা উৎসবের আবহ তৈরি হয়েছে এবং পদ্মা সেতু পার হয়ে যেহেতু প্রথমবারের মতো তিনি এখানে এসেছেন, এখানকার যারা তৃণমূল মানুষ রয়েছেন তাদের কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। তিনি আরও কিছু সময় এখানে থাকবেন, এর পরবর্তীতে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। জি রাজু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজীব আহমেদ রাজু যুক্ত হয়েছিলেন গোপালগঞ্জ থেকে। জানছিলাম সেখানকার সবশেষ খবর। ঈদে ঘরে ফিরতে ট্রেনের আগাম টিকিট কেনার চরম ভোগান্তি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। 8 জুলাইয়ের টিকিট পেতে গতকাল থেকেই লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ। প্রথম 2 ঘন্টাতেই শেষ হয়ে যায় সব টিকিট। এছাড়া অনলাইনের টিকিটও ছাড়ার অল্প সময়ের মধ্যেই ফুরিয়ে যাবার অভিযোগ করেন অনেকেই। মহিলা যারা আছেন আপনারা লাইনটা সোজা করেন, পুরুষ সব একটু বেড়ে চলে যান। 18 নম্বর কাউন্টারের সামনে দাঁড়িয়ে খুশি বেগম আজ খুব খুশি। টানা 3 দিন অপেক্ষার পর অবশেষে লাইনের 3 নম্বরে তিনি। নানা ভোগান্তির পর মিলবে আজ কাঙ্ক্ষিত টিকিট। আজ কতটা আনন্দ লাগছে যে লাইনের 3 নম্বর সিরিয়ালে আছে। ভালো লাগতেছে না, কি জন্য ভালো লাগবে বলেন তো? 3 দিন পর আজকে আমি টিকিট পাচ্ছি, এটা কি ভালো লাগার কথা? রেলগাড়ির মতো এমন দীর্ঘ লাইনে শত শত মানুষের অপেক্ষার শেষটা যদিও খুশি বেগমের মতো নয়, তবে ভোগান্তিটা একই রকম। 18 নম্বর সিরিয়ালে এখন আমরা টিকিট পাবো কি না পাবো? আর 2 জন আসে 8 নম্বর সিরিয়ালে ঢোকে, আমরা তাহলে কি? পরশুদিন রাতে আসছি, কালকে রাত গেছে, আজকে রাতে গেছেই, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই। কষ্ট যতই হোক টিকিট পালে কষ্ট আর থাকবে না। ওই 100টা সিরিয়ালে যায় না, তার আগে টিকিট শেষ হয়ে যায়, টিকিট যে কই যায়। অনেকে আবার ভোগান্তির বিপরীতে সমাধান খুঁজছেন টাকার বিনিময়ে ভাড়া করা মানুষে। দীর্ঘ অপেক্ষাটা তাই রূপ নিয়েছে মৌসুমি ব্যবসাতেও। তোমার ভোটার আইডি কার্ড আছে? আমার ভোটার আইডি কার্ড দিয়ে কি করবো? দাঁড়াইবো তো অন্যজন। তুমি কার জন্য দাঁড়াইছো? দাঁড়াইছি এই যে 8 নাম্বার স্যারের। এই জন্য কি তোমাকে টাকা দেবে? হ্যাঁ, টাকা দেবে। টাকা তো অবশ্যই দিব। আঙ্গো এনে অনেক পেস আছে, সামনে আরো আঙ্গো লোক আছে। কমলাপুর রেল স্টেশনে এমন সব ভোগান্তিতে বাঁধ ভেঙেছে মানুষের ধৈর্যেরও। আমরা দেশের নাগরিক না কি আমরা নিজেই বলতে পারতেছি না এটা। এদিকে স্টেশন ম্যানেজার বলছেন টিকিট কালোবাজারি হচ্ছে না, সমস্যা বলতে চাহিদার বিপরীতে যোগানের পার্থক্যে। প্রতিটা ট্রেনের আসন সংখ্যা নির্দিষ্ট, আর এখানে আমরা যে টিকিটগুলো দিচ্ছি, ধরুন একটা ট্রেনের সর্বোচ্চ আমরা কাউন্টারে হয়তো বা 400 টিকিট পাচ্ছি, যেগুলো লংগেস্ট ট্রেন।
এই 400 টিকিটের এগেনস্টে ধরেন লোক দাঁড়িয়েছে কোনো লাইনে 2000, 2500, 3000, 4000। তো স্বাভাবিকভাবেই বেশিরভাগ সংখ্যক লোক টিকিট পায়নি। অন্যদিকে কারো ভাগ্যে আবার টিকিট জুটলেও আনন্দের আক্ষেপটা থেকেই যাচ্ছে অব্যবস্থাপনার কারণে। আমার যেখানে বাড়ি যাইতে লাগে 12 ঘন্টা, সেখানে টিকিট করতে আমার যদি 48 ঘন্টা লাগে বাড়ি যেতে, তাহলে কয় ঘন্টা লাগবে আমার? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে আসতে শুরু করেছে কোরবানির পশু, তবে শুরু হয়নি আনুষ্ঠানিক বেচাকেনা। মেরাদিয়া, আফতাবনগর, গাবতলী সহ রাজধানীর সব হাটেই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। আগে দখলের ভিত্তিতে জায়গা বাছাই করছেন বিভিন্ন জেলা থেকে আসা খামারিরা। যদিও প্রত্যাশিত সুযোগ না পাওয়ার অভিযোগ করছেন অনেক ব্যবসায়ী। আগামী 6 জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে বিক্রয় কার্যক্রম শুরু হলে অনেক সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা। যে গরু মোটামুটি 300 হবে, 200 বলিচ্ছে। আল্লাহ দিলে আশা আছে বেশি হবে। কাল থেকে খরিদ্দার দিয়ে একটা নামছে, এ পর্যন্ত এখনো কোনো খরিদ্দার আসে নাই। সামনে আর 5-6 দিন আছে, এর ভিতরে অনেক গরু আসবে আর কি। তো এখন তো এর দাম বেশি চাবি আর কি, না? কারণ এখন বসির দাম বেশি, সবকিছু বেশি। বন্যায় ভেঙেছে সিলেটের অধিকাংশ পথঘাট। অনেক গ্রামীণ সড়ক এখনও পানির নিচে। সংশ্লিষ্ট অধিদপ্তর বলছে সড়ক সংস্কারে সময় লাগবে, আর আপাতত চলাচল উপযোগী করতে কাজ করছে সেনাবাহিনী। সজল ছত্রীর রিপোর্ট, আর ছবি তুলেছেন দীপক বৈদ্য। চলতি বন্যায় প্রায় 3 সপ্তাহ ধরে পানিতে ডুবে আছে সিলেটের পথঘাট। পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতবিক্ষত সড়ক, ভেঙেছে মহাসড়কও। বন্যার ক্ষতি বুকে পুষে ভাঙা সড়কেই করতে হচ্ছে কষ্টসাধ্য যাতায়াত। ডুবাইল থাকার কারণে রাস্তা ভাঙার কারণে আমরা গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়, আমরা গাড়ির ক্ষতি হয়। এদিক দিয়ে গাড়ি গেলে রাস্তা কাঁপে, আর এই যে রাস্তার অবস্থা, যদি প্রেগনেন্ট রুগী নিয়ে যায় মনে হয় রাস্তার মধ্যেই সিরিয়াস অবস্থা হয়ে যাবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে সিলেট জোনের অর্ধেক পথই ক্ষতিগ্রস্ত, যা ঈদের আগে সংস্কার করা সম্ভব নয়। স্বল্পমেয়াদী প্রোগ্রামটা আমরা তাড়াতাড়ির মধ্যে শেষ করে দেবো, যাতে করে সামনে তো আবার কুরবানি ঈদ আসতেছে, গরুগুলা শহরে আসবে, মানুষের যাতায়াত বাড়বে, সেই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করতেছি। কিন্তু বর্ষার কারণে বা বৃষ্টিপাতের কারণে আমরা রাস্তাটা যে আপনার যেটা ফুল প্লেজের রিপেয়ার, সেটা কিন্তু এই সময় করা যাচ্ছে না। এদিকে সিলেট ও সুনামগঞ্জের ভাঙা সড়ক মেরামতে হাত লাগিয়েছে সেনাবাহিনী। উদ্দেশ্য, দুর্গত এলাকায় যেন ত্রাণবাহী গাড়ি পৌঁছাতে পারে। ডিভিশন থেকে এখানে আমাদের জিওসি আদেশ দিয়েছেন, আমরা 21 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন থেকে কানাইঘাট এলাকায় ডেপ্লয় হয়েছে। এরকম আমাদের আরও 4টি ক্যাম্প আছে যেখানে আমরা রোড কনস্ট্রাকশনের কাজ করছি। সড়ক বিভাগের তথ্য মতে এবারের বন্যায় প্রায় 800 কিলোমিটারের বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। সজল ছত্রী, চ্যানেল 24, সিলেট। অর্থ পাচার মামলায় ডেস্টিনির এমডি রফিকুল আমিনের সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে 200 কোটি টাকা জরিমানার আদেশও স্থগিত করেছে6 হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। পাশাপাশি নিম্ন আদালতের নথি তলব করেছেন হাইকোর্ট। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির প্রায় 1861 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে 2012 সালের 31 জুলাই কলাবাগান থানায় মামলা করে দুদক। গেল 12 মে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছর কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন রশিদকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। নতুন মাসের শুরুতেই ঈদুল আজহা। চাকুরিজীবীদের কেউ কেউ এরই মধ্যেই পেয়ে গেছেন ঈদের বোনাস, আর তাই জমে উঠেছে কেনাকাটাটিও। এদিকে দোকান বন্ধের সময়সীমা চাঁদ রাত পর্যন্ত শিথিলের খবরে খুশি ব্যবসায়ীরা। ঈদের বাকি আছে আর মাত্র কদিন, এর মধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে উৎসব উদযাপনের। উৎসব কেন্দ্রিক ক্রেতা চাহিদার বিবেচনায় ব্যবসায়ীদের প্রস্তুতিও বেশ। তবে গরমের কথা মাথায় রেখে সুতি কাপড় আর হালকা রঙের পোশাকের দিকেই ঝুঁকছেন ক্রেতারা। গরমের জন্য আমরা আসলে যে কটন ফ্যাব্রিক্স পছন্দ করেছি, বাচ্চাদের জন্য কটন ফ্যাব্রিক্স পছন্দ করেছি। এটা যেহেতু গরমের ভিতর, তো সুতি কাপড় এবং লাইট কালারের মধ্যে ড্রেস কেনা ট্রাই করছি।
জ্বালানি সাশ্রয়ে দোকান বন্ধের সময়সীমা শিথিল থাকবে চাঁদ রাত পর্যন্ত। এমন সিদ্ধান্তে খুশি বিক্রেতারা। সেটান একটা টাইমের পর সময়টা বেড়েছে, মানুষের কাস্টমারের আনাগোনাটাও বেড়েছে, পাশাপাশি বিভিন্ন অনলাইন পেমেন্টগুলো যেগুলো আছে এগুলোর বিভিন্ন ডিসকাউন্ট প্রমোট করছে। তো সেই ক্ষেত্রে কাস্টমার কিনে কেটেও উপভোগ করছে এবং আমরাও নিজেরা সেল করে আনন্দ উপভোগ করছি। পাঞ্জাবি, টি শার্ট, জুতো সহ নানা রকম পণ্যের পসরা ঈদের কেনাকাটায়। নিজেকে সাজাতে সব রকম অনুষঙ্গই পেয়ে যাবেন রাজধানীর ফ্যাশন আউটলেটগুলোতে। আর ডিজিটাল পেমেন্টও রয়েছে ছাড়। টাকাবিহীন কেনাকাটায় খুশি ক্রেতারাও। বিকাশ পেমেন্টের মাধ্যমে আমরা 15% ক্যাশব্যাক অফার পাচ্ছি, এতে আমাদের টাকাও সাশ্রয় হচ্ছে। শরীফুল হক, চাং 24। দেশে করোনা প্রতিরোধে নাকের স্প্রের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিসিন রিসার্চ কাউন্সিল। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই টিকা উদ্ভাবন করেছেন সুইডেনের বিজ্ঞানীরা। জিনিয়া কবির সূচনার রিপোর্ট। ইনজেকশনে ভ্যাকসিন প্রয়োগ করে সারা বিশ্বের করোনা রাশ টেনে ধরা হয়েছে। বাজারে আছে করোনা প্রতিরোধী মুখে খাওয়ার ট্যাবলেটও। এবার বিজ্ঞানীরা চাইছেন নাকে স্প্রে করা যায় এমন ভ্যাকসিন আবিষ্কার করতে। বিভিন্ন দেশে এর ট্রায়াল চালাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। ফল আসছে আশাব্যঞ্জক। এমন একটি প্রতিষ্ঠান সুইডেনের ইমিউন সিস্টেম রেগুলেশন হোল্ডিং ABISR। নাকে স্প্রে করার মাধ্যমে ন্যাজাল ভ্যাকসিন নামে পরিচিত এই টিকা গেল বছরের নভেম্বরে প্রাণীদেহে ট্রায়ালের জন্য আবেদন করে ISR। মানুষের উপর ট্রায়ালের জন্য গেল শনিবার অনুমোদন দিয়েছে বাংলাদেশও। এই সংস্থার প্রধান পরীক্ষক অধ্যাপক ABM আব্দুল্লাহ। তার দাবি, এই টিকা করোনা প্রতিরোধে প্রায় 100% কার্যকর। চলতি মাসের মধ্যে আমরা মেটেরিয়ালের জন্য একটু ওয়েট করছি আর কি, কারণ অনুমোদন তো হয়ে গেছে এবং অ্যানিম্যাল ট্রায়াল হয়ে গেছে এবং এটা মোটামুটি যথেষ্ট পজিটিভই মনে হচ্ছে, কার্যকরী। আগে নর্মাল মানুষের দিয়ে ট্রায়াল দিয়ে দেখবো কার্যকারিতা কেমন। যদি প্রমাণিত হয়, আশা করি হবে, তখনই আমরা অন্যদের দিয়ে চেষ্টা করবো। এই টিকার সংরক্ষণও বেশ সহজ। ফাইজার বা মডার্নার টিকার মতো কোল্ড চেইন মেনটেন করার প্রয়োজন নেই বলেও জানান তিনি। স্বাভাবিক তাপমাত্রাও কার্যকর থাকবে নাকের মাধ্যমে প্রয়োগ করা করোনার এই টিকা। কারো হেল্পও দরকার নেই, যিনি টিকা নেবেন নিজেই নিতে পারবে, নাকের মাধ্যমে যা স্প্রে করে নিয়ে নেবে। খুব সহজ এবং সহজে বহনযোগ্য। আর কোল্ড চেইন মেনটেন করা লাগে না, টেম্পারেচার নর্মাল টেম্পারেচারেই কিন্তু কার্যকারিতা থাকে। সুতরাং এটা তারা যুগান্তকারী বলেই মনে হচ্ছে আর কি। প্রাথমিকভাবে আমরা 150 জন লোকের মাধ্যমে এটা প্রয়োগ করবো আর কি। প্রাথমিকভাবে 18 বছরের বেশি 200 জনের দেহে এই টিকার ট্রায়াল চালানোর পরিকল্পনা রয়েছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। ঈদকে ঘিরে নতুন পোশাকের পাশাপাশি চাহিদা বাড়ে নতুন জুতারও। ক্রেতাদের এমন চাহিদার কথা মাথায় রেখে দোকানিরা এনেছেন দেশি বিদেশি নানান জুতা। বাজারে দ্রব্যমূল্য বাড়ায় ঈদকেন্দ্রিক কেনাবেচা তেমন জমে ওঠেনি। তবে এই বছর ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে শীর্ষে রয়েছে চায়না জুতা। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার আজকের পর্বে আমি দাঁড়িয়ে আছি সুহস্ত নজরভেলিতে। ঘুরে দেখাবো এখানকার জুতার দোকানগুলো। পরিবারের জন্য জুতো কিনতে আসছে, এখানে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ মালামাল পাওয়া যায়। বেশ কয়েকটা দোকান ঘুরেছি, যা দাম জিজ্ঞেস করেছি সেগুলো মোটামুটি আমাদের মধ্যবিত্তের মধ্যে মধ্যবিত্তদের জন্য সাধ্যের মধ্যেই আছে। কথা বলবো বিক্রেতাদের সাথে, জানার চেষ্টা করব ঈদকে ঘিরে তাদের প্রত্যাশার কথা। ঈদকে ঘিরে লেডিস, চায়না এবং থাই বাচ্চা কালেকশন এবং জেন্টস কালেকশন সব ধরনের কালেকশনই করেছি। কালেকশন প্রচুর ভালো, এখানে থাইল্যান্ডের, চাইনিজ সব কালেকশন আছে এখানে। রোজা মাসে এমনি আমাদের ভালো সেল করছি, ঠিক আছে। এখন আমাদের আশা আছে যে আমাদের কোরবানিতে ভালো সেল হবে, ঠিক আছে। এখন আস্তে আস্তে কাস্টমার উঠতেছে, আমাদের মাঝে মাঝে ভিড় হয়। ঈদকে ঘিরে এখানকার আয়োজন বেশ জমজমাট। যদিও এখনও নেই প্রত্যাশিত ক্রেতার দেখা, তবে দোকানিরা মনে করছেন দিন চারেক পরেই জমে উঠবে ঈদের কেনাকাটা। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের হিমাচল প্রদেশে একটি বাস খাদে পড়ে
16 জন মারা গেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই স্কুল শিক্ষার্থী বলে জানিয়েছে উদ্ধারকারী দল। স্থানীয় সময় সকাল 8:30টায় কুল্লু অঞ্চলের সাইনশের থেকে সাইজ যাবার পথে উল্টে যায় বাসটি। এ সময় সেখানে 40 জন যাত্রী ছিল বলে দাবি স্থানীয় গণমাধ্যমের। দুর্ঘটনায় বাসের ভেতরে আটকা পড়ে অনেকেই। তাদের উদ্ধার করতে অভিযান চালাচ্ছে পুলিশের কয়েকটি ইউনিট। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। টুইটারে একটি পোস্টের মাধ্যমে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেবার কথাও জানিয়েছেন তিনি। খেলার খবর। ফরম্যাট বদলালেও ভাগ্য পরিবর্তন হলো না বাংলাদেশের। প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কার্যত দ্বিতীয় ম্যাচে টি-20 সিরিজ শুরু দু দলের। 35 রানের জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকায় টস জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 193 রান করে স্বাগতিকরা। রভম্যান পাওয়েল খেলেছেন 61 রানের ঝোড়ো ইনিংস। ব্র্যান্ডন কিং করেছেন 57 রান। বল হাতে ব্যর্থ তাসকিন মুস্তাফিজরা। 3 ওভারে 46 রান দিয়ে সবচেয়ে খরুচে বোলার তাসকিন। বড় লক্ষ্য তারা করতে নেমে 6 উইকেটে 158 রান করে বাংলাদেশ। সাকিব অপরাজিত ছিলেন 68 রান করে। বাকিরা শুধু আসা আর যাওয়ার মধ্যেই মিছিলে সংযোগ হয়েছিলেন। একমাত্র আফিফই কিছুটা সঙ্গ দিয়েছেন সাকিবকে। টি-20তে 10ম অর্ধশতকের দিন সাকিব পেরিয়েছেন 2000 রান। একমাত্র ক্রিকেটার হিসেবে টি-20তে 2000 রান এবং 100 উইকেটের মাইলফলক ছিল। দর্শক, এই ছিল চ্যানেল 24-এর দুপুর 2টার খবরে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে।